হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের অনিমেষ স্যার। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব নতুন একটি টপিক নিয়ে। তোমরা ইতিমধ্যে আমার এই চ্যানেলে এএনএম জিএনএম পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি এবং তোমরা অনেকে দেখেছো। এবার থেকে এই চ্যানেলে যুক্ত হবে নতুন ক্লাস, সেগুলো হলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই এই সমস্ত পরীক্ষাকে টার্গেট রেখে যে প্রশ্ন আনসার নিয়ে আলোচনা। আমি শুরু করছি ফার্স্টে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা। তো আমি প্রতিদিন এই চ্যানেলে 2013 থেকে শুরু করে 2024 এই পর্যন্ত যতগুলো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার কোশ্চেন অ্যান্সার এর বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত মানে পুরো বিস্তারিত, ফার্স্ট টু লাস্ট, মানে কারো যাতে কোথাও কোনো ঘাটতি না থাকে সেটা আমি দেখার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা এএনএম জিএনএম 2025 পরীক্ষা দেবে তাদের জন্য প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আনসার সেটা আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। শুরু করছি ডাব্লিউবিপি কনস্টেবল 2013 পরীক্ষার যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা। দেখো, তোমরা এখানে দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে যে মোট 90টা কোশ্চেন আছে 2013 সালে। তো এই 90টা কোশ্চেনের মধ্যে আজকে আমি এই ক্লাসে আলোচনা করব, অর্থাৎ পার্ট এ, এটা হবে পার্ট এ বা পার্ট 1। এখানে আমি আলোচনা করব মোট 45টি কোশ্চেন, আর পার্ট 2তে আমি আলোচনা করব বাকি 45 কোশ্চেন্স, এবং প্রতিটা কোশ্চেনের বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি হেল্পফুল হবে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্ট আছো, কেপি অ্যাসপিরিয়েন্ট আছো, তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। আর আগামী 3-4 মাসের তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করে তোলানোর জন্য আমি এই নতুন উদ্যোগটা নিয়েছি। যদি হেল্পফুল হয় অবশ্যই আমাকে জানিও, এবং আর কোন কোন ক্লাস দিলে ভালো হবে, যারা এএনএম জিএনএম এ মেয়েরা পরীক্ষা দেবে, জেন পাস পরীক্ষা দেবে, আমাকে বলবে যে স্যার এই ক্লাসটা করালে ভালো হবে, আমি অবশ্যই সেই ক্লাসটা করাবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্টে নাম্বার 1 কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে কি বলছে, তাই না? বলছে ভালো করে বুঝবে, ঠিক আছে। একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। কি বলছে? একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কোন তারিখে? ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেক দিন দ্বিগুণ হয়, তার মানে ধরো আজকের দিন আর এটা দ্বিতীয় দিন, তাই তো? তো বলছে প্রত্যেক দিন দ্বিগুণ হয়, তাহলে নিশ্চয়ই আজকে অর্ধেক ছিল, আজকে পাত্রটা অর্ধেক আছে, কালকে ভরে যাচ্ছে, কালকে পুরো লোড হচ্ছে। বলছে 30 তারিখে, কি বলছে? 30 তারিখে সম্পূর্ণ ভর্তি হয়, 30 তারিখে ভর্তি হয়, তাই তার আগের দিন কী হবে? অর্ধেক খালি হবে। তার আগের দিন মানে কয় তারিখ? 29 তারিখ। তাহলে এই প্রশ্নের উত্তর কি? পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কোন তারিখে? পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল 29শে নভেম্বর, অর্থাৎ অপশান সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলো পরেরটা। ক্লাসটি একটু বড় হবে, ঠিক আছে, কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কিন্তু তাহলে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 2 দেখো। দেখো এখানে বলছে নিচের ছক থেকে এক্স এর মান কত হবে? দেখো কীভাবে আমরা নির্ণয় করব। দেখো এখানে 2 আর 4 আছে, তাই তো? 2 আর 4, তো 2 আর 4 যোগ করলে হবে 6, আর নিচে কত আছে? 3। তাহলে এই 6 আর 3 গুণ করলে কত হচ্ছে? 18 হচ্ছে। তাহলে আমি কি বলছি? ওপরের দুটো যোগ করব, তার 3 নাম্বারটা গুণ করব, তাহলে 5 আর 4 কত? 9, 9 6 গুণ করলে কত হবে? 54। ক্লিয়ার? সেমভাবে এটা হবে 4 আর 3 কত? 7, তার সাথে 2 গুণ করব, কত হবে? 7 গুণ 2 সমান সমান 14। তাহলে অপশান কোনটা সঠিক উত্তর? অপশান হচ্ছে সি, সঠিক উত্তর অপশান সি, 14। ক্লিয়ার এটুকু? চলো বোঝা গেছে। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এ কী বলছে, তাই না? কোশ্চেন নাম্বার 3-এ বলছে দেখো দার্জিলিং কে লেখা হয় এটা, একইভাবে গভর্নমেন্টকে কী লেখা হবে? কীভাবে করব? শর্টকাটে করার জন্য দেখো ফার্স্টে প্রত্যেকের ABCD অপশানের ফার্স্টে প্রত্যেকেরই IQ XG আছে, তাই দরকার নেই আমার, পরের থেকে 5 নাম্বার থেকে শুরু হবে।
এখানে ই আছে আর এখানে 5 নম্বরে জি আছে, তাহলে ই এর পরে এফ বাদ দিলে জি হয়। তাহলে এবার দেখো এখানে 5 নম্বর আর আছে, আর তাহলে এস বাদ দিলে কী হবে, পি কিউ আর এস বাদ দিলে টি হবে। তাহলে টি এটাতে নেই, কাটা, এটাতেও নেই, তাহলে এই দুটো বাদ চলে গেল। এবার এখানে টি আছে, এখানেও টি আছে, এবার কী আছে পিপি, এটা বাদ চলে গেল। এবার জি আর ও, তাহলে জি আর ও কত নাম্বার আছে, জি আর ও আছে 7 নাম্বার, দেখো তাহলে 7 নাম্বার এল আছে, এল আর এখানে এন, তাই তো, তাহলে এল এম বাদ দিয়ে এন, তাহলে এখানে 7 নাম্বারে কী আছে দেখো, 7 নাম্বার এম আছে, এম এন বাদ দিয়ে ও কোনটাতে আছে, অপশান সিতে আছে। তাহলে সঠিক উত্তর কি, অপশান সি। তাহলে 3-এর সঠিক উত্তর কোনটা হবে, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন 4 নাম্বারটা। 4 নাম্বার কোশ্চেনে দেখো কি বলছে, এটা ভালো কোশ্চেন। দেখো বলছে যে স্যার জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। তাহলে জি এর কাছে এফ এর থেকে কম আছে, তাহলে এফ উপরে থাকলো, কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। এটুকু ক্লিয়ার। এবার বলছে ই এর কাছে জি এর থেকে বেশি আছে। ই এর কাছে, ই একটা ব্যক্তি যার কাছে জি এর থেকে বেশি, জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে, এফ এর থেকে কম টাকা আছে। তাহলে এই ব্যক্তিরা এখানে ঢুকবে, কারণ এফ এর থেকে কম জি এর থেকে বেশি, তাহলে এটা হলো। এটুকু বুঝতে পারলা। তাহলে নতুন সিরিজটা কী হচ্ছে, নতুন সিরিজটা তৈরি হচ্ছে কীরকম, যে ফার্স্টে এফ, তার নিচে ই, তার নিচে জি, তার নিচে এস। এটুকু বোঝা গেল। কে সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব কে, সবচেয়ে গরিব হচ্ছে এস। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা, অপশান এ। ক্লিয়ার এটুকু, আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন নাম্বার 5। 5-এ বলছে যে এই যে এর মধ্যে কোনটা বেমানান, কোনটা বেমানান আমাকে বের করতে হবে। দেখো এখানে 9.09 আছে, এখানে আছে, যদি 100টা এখানে নিয়ে আসি তাহলে এই দুটো শূন্যের জন্য এই এখানে দশমিক হবে, এখানে 3টে শূন্যের জন্য এখানে দশমিক হবে, কিন্তু এই তাহলে এই দশমিক এখানে হয়ে গেলে এই শূন্যটার দাম নেই। তাহলে এটা 9.09, এটাও 9.09, অপশান বিতেও 9.09, কিন্তু 3টে শূন্যের জন্য দশমিকটা এখানে হবে। তাহলে এখানে দশমিক হলে এরপরে হচ্ছে 909। তাই 4টের মধ্যে অপশান এ হচ্ছে আলাদা। ক্লিয়ার এটুকু। অপশান এ হচ্ছে 0.909। চলো পরে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে ভালো করে বুঝবো হবে। কোশ্চেন নাম্বার 6 বলছে যে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। এটা যুক্তি দিতে বলেছে। গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। অপশান যুক্তি 1, হ্যাঁ, নয়তোবা কন্যা ভ্রূণ বাড়বে না। মানে অনেকের টেন্ডেন্সি আছে না যে বাচ্চা সন্তান মানে যদি কন্যা হয় তাহলে অনেকে নেয় না, বা এরকম একটা যে টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। তো বলছে যে যদি লিঙ্গ নির্ধারণ করা হয়ে যায়, যে বাচ্চাটি আগের থেকে দেখা যায় যে সন্তানটি বা শিশুটি মেয়ে বা ছেলে, মানে কন্যা বা পুত্র, তখন একটা প্রবলেম হয়। তাহলে এই যুক্তিটা সঠিক, অনেকে নেয় না। যুক্তি 2, না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। এই যুক্তিটা অতটা যুক্তিযুক্ত না। তা যুক্তিযুক্ত কোনটা, যুক্তি 1 সঠিক উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তা 6-এর হচ্ছে অপশান বি। বোঝা গেল যে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। কোশ্চেন নাম্বার 6 খুব ভালো একটা জিআইয়ের কোশ্চেন। দেখো বলছে যে এই যে চিত্রটা দেওয়া আছে না, এখানে দেখো ফার্স্টে এই বক্সটার মধ্যে পার্থক্য, এই বক্সটা থেকে এই বক্সটাতে একটা তোমার বক্স কমে গেছে। দেখো মাঝখানে নিচে ভেতরে বক্সটা আছে, তারপরে দেখো উপরে বক্সটাও কমে গেছে। এবার এখানে দেখো বাইরের সার্কেলটা কমে গেছে, তারপরে বাইরের সার্কেলটা কমে গেছে। তাহলে ফার্স্টে এখানে ট্রায়াঙ্গেলটা কমলো, তারপরে ভেতরে ট্রায়াঙ্গেলটা কমলো, তাহলে পড়ে থাকলো কোনটা, পড়ে থাকলো 4 নম্বর অপশান, অর্থাৎ যে সার্কেলটা আছে সার্কেলটা 4 নম্বর অপশান, অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর 7-এর। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? না বুঝলে বলবে, ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের জন্য। বলছি এর মান কত। তাই দেখো এখানে মোট যে সংখ্যাগুলো দেওয়া আছে 1/6, 1/12, 1/20, 1/30, 1/3, বলছে এখানে
তোমাকে এর মান বের করতে হবে, ভালো করে বোঝো। তাহলে এখানে তোমাকে মান বের করতে বলছে, তাহলে তুমি কী করবা, তাই না? কী করলে ভালো হবে বলো? তাহলে ফার্স্টে লসাগু করবো, লসাগু করে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে মান বেরিয়ে যাবে, তাই না? তাহলে যোগ বিয়োগ করলে আমাদের মান এখানে বেরোবে। তাহলে লসাগু হলো কত? লসাগু হলো 60। তাহলে কত হচ্ছে? 6 10 12 5 20 3 30 2 60 20। তাহলে 10 আর 5 15, 15 আর 3 18, 18 আর 2 20, 20 থেকে 20 বাদ দিলে 0, 0/60 মানে 0। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর কোনটা? অপশান ডি। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো বলছে যে এটা আরও সোজা। নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। কীরকম? এটা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এর পরেরটা কী হবে? এর পরেরটা 8-এর স্কোয়ার হবে। 8-এর স্কোয়ার কত? 64। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 9-এর কোনটা সঠিক উত্তর? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 10-এ দেখো একটা ইংলিশ কোশ্চেন দেওয়া আছে। বলছে হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। তো এটুকু মনে রাখবা, বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিপেন্টের পরে সব সময়ের জন্য অফ বসে। কী বলছে? রিপেন্ট অফ মানে অনুশোচনা। কি অনুশোচনা? রিপেন্টের পরে কী বসবে? অফ বসবে। এটা কি? রিপেন্ট অফ মানে অনুশোচনা। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। বলছে যে শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড। মানে সে কি, যে সে তাড়াতাড়ি কোল্ডটাকে ক্যাচ করতে পারে? সে হচ্ছে কি? বেশি সেন্সিটিভ। তাহলে অপশান সি সঠিক উত্তর। ক্লিয়ার? সবচেয়ে বেশি কি? সেন্সিটিভ। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 বলছে যে পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এর অপোজিট মিনিং তোমাকে বের করতে হবে। বলছে অ্যাকসেপ্টেড। তাহলে আমি কাউকে অ্যাকসেপ্ট করছি, যদি আমি তাকে অ্যাকসেপ্ট না করে তাকে কী বলবো? আমরা তাকে রিজেক্ট করছি। তাহলে অপশান কি? অপশান এ হচ্ছে সঠিক উত্তর, রিজেক্টেড। পরে কোশ্চেন নাম্বার 13 বলছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে? তাহলে ইনইডিয়েবল, তো এখানে আমাকে জানতে হবে ইডিয়েবল মানে কি। ইডিয়েবল মানে হচ্ছে আমাদের কি? ইডিয়েবল মানে হচ্ছে খাওয়ার উপযুক্ত। ইডিয়েবল মানে কি? ইডিয়েবল মানে হচ্ছে খাওয়ার উপযুক্ত, আর ইনইডিয়েবল মানে খাওয়ার অনুপযুক্ত। তাহলে ইডিয়েবল মানে হচ্ছে খাওয়ার উপযুক্ত, আর ইনইডিয়েবল মানে খাওয়ার অনুপযুক্ত। দেখো অপশান বি, আনফিট ফর হিউম্যান। কী বলছে? আনফিট ফর হিউম্যান কনজামশন। আনফিট ফর হিউম্যান কনজামশন। বুঝে গেল? তাই কী বলছে? যে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ইনইডিয়েবল, তো ইডিয়েবল মানে হচ্ছে উপযুক্ত, আর ইনইডিয়েবল মানে অনুপযুক্ত। আর অনুপযুক্ত, খাওয়ার অনুপযুক্ত মানে কি? আনফিট ফর হিউম্যান কনজামশন। বুঝে গেল? চলো কোশ্চেন নাম্বার 14 বলছে যে ইডিয়াম ফ্রেজ বের করতে বলেছে। কী বলেছে? ইডিয়াম ফ্রেজ। বলছে দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স মানে ওঠানামা করছে, প্রাইসটা ওঠানামা করছে। কী হচ্ছে? র্যাপিডলি হচ্ছে, র্যাপিডলি দাম ওঠানামা করছে। তাহলে অপশান কি? অপশান সি হচ্ছে সঠিক উত্তর, র্যাপিডলি। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 15। বোঝাতে পারছি তো? কোশ্চেন নাম্বার 15তে দেখো, 15তে কী বলছে? 15তে বলছে যে আন্ডারলাইন সেন্টেন্স, তাই তো? বলছে অফ হিজ ওন অ্যাকর্ড। কী বলছে? হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান। সে একটা রিলিজিয়ান চয়েস করেছে বা পথ চয়েস করেছে অফ হিজ ওন অ্যাকর্ড। তাহলে সে তার নিজের মতে চয়েস করেছে, তাই না? নিজের মতে মানে কি? আমি নিজে যদি কোনো কাজ করতে তাহলে আমি উইলিং দিয়ে যাচ্ছি। তাহলে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, উইলিংলি। সঠিক উত্তর কোনটা? অপশান ডি। ঠিক আছে?
কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16তে কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 16তে বলেছে যে মানে এক কথায় উত্তর যেটাকে বলে না সেটা বের করতে বলেছে। তো বলছে যে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, সে কে? অবশ্যই মিসানথ্রোপ। অবশ্যই কি মিসানথ্রোপ, সবাই পড়েছো কিন্তু এগুলো, এবং যারা ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট আছে সবার এটা জানা আছে। কোশ্চেন নাম্বার 17 বলছে যে দ্য কার ড্যাশ সাডেনলি, আমরা বলি না যে ব্রেক ডাউন বলি না, কার একটা গাড়ি ড্যাশ সাডেনলি হঠাৎ, তো এক্ষেত্রে ব্রেক ডাউন না হবে ব্রোক ডাউন। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ব্রোক ডাউন। ঠিক আছে, বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফর দ্য ফলোয়িং, অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফর দ্য ফলোয়িং, বোঝা গেল? তাহলে ব্রোক ডাউন। কোশ্চেন নাম্বার 18তে কী বলছে? 18তে বলছে যে নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদটা কি হবে? দেখো ফার্স্টে এ সি দেওয়া আছে, এর মাঝখানে কি বি হয় সি, ডি ই বাদ দিয়ে এফ, আবার জি বাদ দিয়ে এইচ। তাহলে আমি বলতে পারি এই দুটোর মাঝখানে একটা গ্যাপ, এর মাঝখানে একটা গ্যাপ, এর মাঝখানে একটা গ্যাপ, এর মাঝখানে একটা গ্যাপ, কিন্তু এই দুটোর মাঝখানে দুটো, এদের মাঝখানে দুটো, এদের মাঝখানে দুটো গ্যাপ। তাহলে আর তার মাঝখানে কী হবে? এস টি বাদ যাবে, তাহলে ফার্স্টে কী হবে? ইউ হবে, আর ভি বাদ দিয়ে কী হবে? ডাব্লিউ হবে। তাহলে ইউ আর ডাব্লিউ কী আছে? অপশান এতে আছে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বুঝা গেল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইউ ডাব্লিউ। এবার কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বলছে যে হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার। তো এখানে বলছে কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ান। তাহলে তোমাকে কারেক্ট সেন্টেন্সটা ঠিক করতে হবে। দেখো এখানে ডিড আছে না, তো এখানে ডিড আছে, ডু বা ডিড এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কী বসে? ভার্বের ফার্স্ট ফর্ম বসে। কিন্তু এখানে কী আছে? স্পোকেন আছে, থার্ড ফর্ম আছে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বের করতে হবে, ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3। তাহলে কি স্পোকেন স্পিক কোথায় আছে? অপশান সিতে আছে। ডিড ইউ নট স্পিক, ডিড ইউ নট স্পিক, সরি এটা না, ডিড ইউ নট স্পিক। ক্লিয়ার? তাহলে ডু বা ডিডের পরে কী বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে না। ক্লিয়ার? কী বসবে না? ভার্বের থার্ড ফর্ম বসবে না। বুঝে গেল 19 নম্বরটা? চলো কোশ্চেন নাম্বার 20-তে বলছে যে সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য অ্যাবোভ সেন্টেন্স বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো। যে আন্ডারলাইন আছে না, এটাকে ঠিক করে আমাকে সাজাতে হবে। তো সিন্স উই আর লিভিং, তো উই আর লিভিং না, এখানে কী হবে? এখানে হবে হচ্ছে সিন্স উই হ্যাভ বিন লিভিং, সিন্স উই হ্যাভ বিন লিভিং। অপশান এ সঠিক উত্তর। তাহলে 20 দাগের কোন উত্তর সঠিক? 20 দাগের অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বুঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 21। 21-এ বলছে যে এইচআইভি প্রোনাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পর আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, খাদ্য ভাগ করে খেলে, না অন্যের রেজার ব্যবহার করলে? অবশ্যই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, অন্যের রেজার ব্যবহার করলে এইচআইভি সংক্রমণ হবেই নিশ্চিত। কোশ্চেন নাম্বার 22-এ বলছে যে কোন শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ? ঠিক। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়, ঠিক। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা ভুল। তাহলে অপশান সি সঠিক উত্তর, 1 এবং 2। তারপরে কোশ্চেন নাম্বার 23 বলছে অন্তর্দয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য কী? অন্তর্দয় পরিকল্পনা এর প্রধান উদ্দেশ্য হলো গরিব মানুষের উন্নয়ন। কি বললাম? গরিব মানুষের উন্নয়ন। কোশ্চেন নাম্বার 24 বলছে ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? অবশ্যই গম ও চাল উৎপাদনে। গম এবং চাল উৎপাদনে সবুজ বিপ্লব সফল। কোশ্চেন নাম্বার 25 সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার একটা কি অধিকার?
একটা আইনি অধিকার। কি অধিকার? একটি আইনি অধিকার। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার 26 দেখো, বলছে যে নিচের দুটি তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, আমরা সবাই জানি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বশেষ বয়স হচ্ছে কত? 65। রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 6 বছর বা 65 বয়স। রাজ্যপাল মেয়াদকাল 5 বছর। বোঝা গেল? তার এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে সব করাই ঠিক আছে, তাই না? বোঝা গেল? চলো পরে কোশ্চেন। বলছে 27 নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় কোনটা? বলো। বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, তোমাদেরকে এটা বলতে হবে মিথেন নির্গমন, বৃক্ষচ্ছেদন, নাকি জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর জন্য অবশ্যই বৃক্ষচ্ছেদন দায়ী, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, আর সিএফসি নির্গমন আর মিথেন নির্গমন। তো এক্ষেত্রে অবশ্যই মিথেন গ্যাস নির্গমনটা। পরে কোশ্চেন নাম্বার 28 বলছে হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। আমরা সবাই জানি এখানে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবস্টেইনের পরে কি বসে এটা আমরা কিন্তু সবাই জানি। এরপরে বসে ফ্রম। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ফ্রম। ঠিক আছে? 29 নম্বর বলছে কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। মানে কিছু প্রশ্নের উত্তর দেবে, মানে তারা কারা? স্টাফ, না প্যানেল, না বাঞ্চ, না ব্যান্ড? অবশ্যই প্যানেল অফ এক্সপার্ট। অবশ্যই প্যানেল হতে হবে না, প্যানেল অফ এক্সপার্ট। ক্লিয়ার? অপশান বি সঠিক উত্তর। বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে। ঠিক আছে? 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিল কোথায়? এটা শুরু করেছিল গুজরাটের কোথায়? সেবাগ্রামে। ঠিক আছে? আইন অমান্য আন্দোলন কোথায় হবে এটা? গুজরাটের সেবাগ্রামে। চলো কোশ্চেন নাম্বার 31 বারদৌলি সত্যাগ্রহ 1928 এর নেতাকে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান এ সঠিক উত্তর। এটা কোশ্চেন আসতে পারে তোমাদের মনে যে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা কে দিয়েছিল? উত্তর হচ্ছে গান্ধীজি। ক্লিয়ার? 32 নম্বর প্রশ্ন নিচের তালিকা দুটি থেকে, তালিকা 1 এবং তালিকা 2, এখান থেকে তোমাকে নির্বাচন করতে হবে। এই ঝরিয়া ভারতের কয়লাখনি এলাকায়, ঝরিয়াটা ঝাড়খণ্ডে অবস্থিত। রানীগঞ্জ পশ্চিমবঙ্গে অবস্থিত। তালচের উড়িষ্যায় অবস্থিত। কোরবা ছত্তিশগড়ে অবস্থিত। ক্লিয়ার? চলো পরে কোশ্চেনটা। পরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33-এ বলা আছে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? বলছে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? অপশান সি, অর্থাৎ ভিটামিন সি হচ্ছে কার্যকরী। ঠিক আছে? চলো পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 34। 34 নম্বর কোশ্চেনে বলছে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? প্রতিসরণ, নিম্নচাপ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, না বিচ্ছুরণ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে প্রতিসরণ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, প্রতিসরণ। ক্লিয়ার? পরের কোশ্চেন বলছে 34-এর পরে 35 দাগে। 35 দাগে দেখো, এই কোশ্চেনটা সবাই জানি, আমরা যারা ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্ট আছি প্রত্যেকের এই কোশ্চেনের উত্তর জানা আছে। বলছে যে নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তালিকা 1, তালিকা 2। তালিকা 1 হচ্ছে অ্যাসিড আর তালিকা 2 হচ্ছে উৎস, ল্যাকটিক অ্যাসিড।
ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দইতে। পরে নেক্সট টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? তেঁতুলে। অক্সালিক অ্যাসিড টমেটোতে। আর সাইট্রিক অ্যাসিড লেবুতে। বুঝে গেল? চলো তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে। কোশ্চেনটা হচ্ছে তাহলে দুধে কোন অ্যাসিড পাওয়া যায়? ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 36। 36-এ বলছে নিচের দেওয়া দুটি তালিকা থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ অবশ্যই বুধ। সৌরজগতের বৃহত্তম গ্রহ অবশ্যই কি? বৃহস্পতি। সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ বুধ, শুক্র। কিন্তু দেখো অপশানে শুক্র নেই। ক্লিয়ার? আর সূর্যের নিকটতম গ্রহ বুধ। ঠিক আছে, আর প্লুটোকে কিন্তু বামন গ্রহ বলা হয়। কত সাল থেকে? 2006 সাল থেকে। এরকম মাথা রাখবে কিন্তু, 2006 সাল থেকে। ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন বলছে যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ INA এর আত্মপ্রকাশ করে কোথায়? INA কোথায় আত্মপ্রকাশ করেছে? উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুর। সুভাষচন্দ্র বসু ছিল এই সময়। কোশ্চেন নাম্বার 38। দেখো একটা ম্যাথ আছে। ম্যাথে কি বলছে যে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে দেয়। তাহলে এ বি 10% ক্ষতিতে দিচ্ছে, তাই তো? তাহলে এর যদি আমি ধরলাম 100, তাহলে বিকে 10% ক্ষতিতে দিলে কত হচ্ছে? 90। বি ওই ঘড়িটি সিকে 10% লাভে দেয়। বি দেয়, তো এ বিকে দিল বা বি সিকে দিচ্ছে। সিকে দিচ্ছে 10% লাভে। তাহলে 90-এর 10% লাভ দিচ্ছে, তাই তো? তো 90-এর উপর যদি 10% লাভ হয় তাহলে সেই ব্যক্তিরা কত পাচ্ছে? সেই ব্যক্তিরা পাচ্ছে এখানে 9, এটা কাটলো, এটা কাটলো, +90, তাই তো? +90। ক্লিয়ার এটুকু? তাহলে কত হলো? সমান সমান 99। তাহলে দেখো এবার অঙ্কে কোশ্চেনে কী বলছে? এবার কোশ্চেনে বলছে যে দামে সি ঘড়িটি কিনলো, তা সি কিনলো এই দামে। এ যদি বিক্রি করতো, যদি এ বিক্রি করতো তাহলে শতকরা কত ক্ষতি হতো? তাহলে এ কত ছিল? 100। কত? 99। তাহলে কত হচ্ছে? 1, তাই তো? তাহলে 1 মানে কত? 1 মানে 100 নাকি? বলো। তাহলে 100 টাকাতে কি হচ্ছে? 100 টাকাতে 1 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? 100 টাকাতে তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে 1। একে কত? আর কত বলছে? আর 100-তে কত শতকরা? সমান সমান 1। তাহলে 1% কি? 1% হচ্ছে ক্ষতি। ক্লিয়ার? আবার বলছি এ 10% ক্ষতিতে এ বিকে দিল। তাহলে এ যদি 100 হয়, বি 90। বি ওই ঘড়িটি সিকে 10% লাভে দিল। তাহলে বি 90 ছিল, 10% লাভে দিল। 10% লাভে দেওয়ার পরে তাহলে সি কিনলো কত? 99-তে। এ যদি ডাইরেক্ট সিকে দেয় তাহলে কী হবে? তাহলে 100 ছিল, 99, তাহলে কত হচ্ছে? 1। তাহলে 100 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে ওর। কত? 100-তে কত? 1% ক্ষতি। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। 39 দাগ। 39 দাগ নম্বরে বলছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয়। দেখো আমরা সবাই জানি যে 43 মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, কিন্তু 85 মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? অপশান কি? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। বলছে যে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তো প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? এক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা আর শেষ বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো আমরা আগে বড় নিয়মে করি। দেখো ফার্স্ট বিজোড় সংখ্যা কত? 1, 3, 5, 7, 9, 11, 13, 17, তারপরে কত? 19, 21, 23, তারপরে 25, 27, আর কত? 29। ক্লিয়ার? এবার দেখো ফার্স্ট ডেটটা আর লাস্ট ডেটটা এই দুটো যোগ করলে কত হচ্ছে? 30। 2 দিয়ে ভাগ করবো, যেহেতু গড় বলেছে 15। বোঝা গেল? দেখো 27 আর 3 যোগ করে 30, 2 দিয়ে ভাগ করে 15। এবার দেখো একটা দুটো আবার ভালো করে বুঝবা, ঠিক আছে? এর অন্য টেকনিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা।
তাই তো? তো 14টা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে, 7টা, ক্লিয়ার এটুকু? তারপরে 15 হবে এখানে, ঠিক আছে, এখানে 15 হবে, তাহলে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29, 1 আর 29 যোগ করলে কত হচ্ছে 30, 2 দিয়ে ভাগ করলে 15 হয়, 3 আর 27 যোগ করলে কত হচ্ছে 30, 2 দিয়ে ভাগ করলে 15 হয়, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বাদ দিয়ে দাও, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে পড়ে থাকলো 15, এটাও করা যায়, কিন্তু তোমরা চেষ্টা করবা, যেহেতু বলেছে 15টি বিজোড় সংখ্যার ঘর, তাহলে তোমরা কী করবা, প্রথম বিজোড় সংখ্যাটা খুঁজবা, শেষ বিজোড় সংখ্যাটা খুঁজবা, তাহলে পেয়ে যাবা, ক্লিয়ার? চলো পরে কোশ্চেন নাম্বার 41। 41-এ বলছে যে 30টি বালিকার বয়সের গড় হচ্ছে 13 বছর, তাই তো? প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, তাহলে বাকি 12 জনের বয়সের গড় কত? এটুকু বোঝা গেল? আমরা কি করতে পারি, 30 গুণ 13, যেটা আমরা নর্মাল নিয়মে করি, 30 গুণ 13 কত হচ্ছে 390, তারপরে কি করব, বলছে প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, 18 জন 15 বছর, 18 15 গুণ করলে কত হয়, 18 15 গুণ করলে 270, এবার বলছে তাহলে বাকি 12 জন কত, নর্মাল যে নিয়ম আমরা করি এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত হচ্ছে 120, 120 যে 12 জনের বলেছে, 12 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, তাই তো? তার 10 বছর হচ্ছে অ্যান্সার, 10 বছর সঠিক উত্তর। এবার এটা আরও অন্য নিয়মে করা যায়, তোমরা চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 42 অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে থাকো। তো 42 অঙ্কে কী বলছে, বলছে যদি a/3 b/5 c/7 এর মান কত হবে, তো এর মান কত 3, ডাইরেক্ট বসে তোমরা কে ধরে করতে পারো, b এর মান 5, c এর মান 7, বাই কত b মানে কত 5, 5 আর 3 কত 8, 7 আর 8 কত 15, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, সঠিক উত্তর কত 3, অপশান কি, অপশান সি, বুঝে গেল? চলো পরে কোশ্চেন 42-এর পর 43 দাগ। 43-এ কী বলছে, 43-এর অঙ্কটা বলছি, দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো বলছে 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম 2.52 হবে, ক্লিয়ার? তাহলে 2.04 আর 2.88, তাহলে কত হচ্ছে 2.52, ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এইটা আর মাঝখানেটা বিয়োগ করব, এটা বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 0.48, তাই তো? বুঝে গেল এইটুকু? আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি 0.36, ক্লিয়ার? বুঝে গেল এইটুকু? তাহলে আবার করছি, দেখো, তাহলে আমি বলছি যে 2.04, তাই তো? আর এখানে হচ্ছে 2.88, তাহলে এটা হচ্ছে প্রথম কিগ্রা, তারপরে পরের সঙ্গে গমের প্রতি কিগ্রা, এটা দ্বিতীয়টা, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, আর দুটো অনুপাত কী করছি আমরা 2.52 করছি, তাহলে বিয়োগ করলে আমরা এদিকে কত পাচ্ছি 0.36, আর এদিকে পাচ্ছি কত 0.48, মানে এই দুটো বিয়োগ করে আমরা এখানে বসাবো, আর এই দুটো বিয়োগ করে আমরা এখানে বসাবো, ক্লিয়ার? এবার দেখো বলছে তাহলে কি অনুপাত, আমাকে কী বের করতে হবে, অনুপাতটা বের করতে হবে, তাহলে এই দশমিক, আবার দেখো এই দশমিক আর এই দশমিক তুলে দিলাম, তাহলে কত হলো 36:8, 36 কত 36:48 হলো, দাঁড়াও, তাহলে আমরা কত পাচ্ছি 36:48, এবার 12 দিয়ে করলে কাটলে কত হবে 3 বারং 36, 4 বারং 48, তো অপশান এ কোনটা সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 3:4, অপশান ডি সঠিক উত্তর 3:4, বুঝে গেল? চলো পরে কোশ্চেন, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাই তো? ওরা মোট লাভের 5% দান করে, তাহলে দেখো এরটা কত 3 আর বি এরটা কত 2,
মোট লাভ কত? মোট লাভের যেটা বেরোবে তার 5% দান করে দিচ্ছে। এটা আনুপাতিক যোগফল কত হচ্ছে? 5 হচ্ছে। এটুকু ক্লিয়ার? আর বলছে এর মূলধনের পরিমাণ 4,275 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত? তো এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কীভাবে করব? তাহলে এর মান 3, এই 3 মানেই তো 4,275 নাকি? 4,275, এটুকু ক্লিয়ার আমাদের? তাহলে 4,275 একে আমরা এর মান দিয়ে করলাম। এবার মোট লাভ কত? মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 5। আর কি বলছে? 5% দান করে দিয়েছি। 5% দান করা মানে কি? 5% দান করা মানে 100/95। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 7,500। হিসাবটা তোমরা করবে কিন্তু হবে 7,500। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বুঝে গেল? 44। চলো কোশ্চেন নাম্বার দেখো। কোশ্চেন নাম্বার 45 বলছে 16 ঘন্টা করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে। তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে? তা আমি ধরলাম 33,600 টাকা কী করছে? 12 জন লোক 16 ঘন্টা করে কাজ করছে, এবং 12 ঘন্টা করে 18 জন লোক ধরলাম এক্সট্রা ইনকাম করবে। তাহলে 12 ঘন্টা করে 18 জন লোক, এই 12 আর এই 12 কেটে দিলাম। তারপরে আমি এবার 2 দিয়ে কাটলাম। 8 দুগুণে 16, 2 দিয়ে 9 দুগুণে 18, 8 দিয়ে দিলে 4 32, 8 দুগুণে 16, 0 0। এবার 9-এর সাথে 42 গুণ করো। গুণ করলে কত হচ্ছে? 9-এর সাথে 42 গুণ করলে 9-এর সাথে 42 গুণ করলে হবে হচ্ছে 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 নং 36 আর 1 কত? 37। ঠিক আছে? এটা হচ্ছে অপশান ডি। তো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। বোঝা গেল? এটা অন্য নিয়মে করতে পারো। সেটা কী নিয়মে করবা? সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট করতে পারি যে 33,600 টাকা, আর পরে 12 ঘন্টা করে কাজ করছে 18 জন, আর প্রথমে কাজ করেছে 16 ঘন্টা করে 12 জন। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলেও সেম ওই 37,800 টাকায় আসবে। বুঝে গেল? তো এই ছিল আজকের ক্লাস। এর মোট 45টা কোশ্চেন। ঠিক আছে? তো আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যাতে তারা এই ক্লাসটা দেখতে পারে। যারা WPP অ্যাসপিরেন্ট আছো, তোমাদের পরীক্ষা কিন্তু খুব একটা দেরি নেই। তোমাদের পরীক্ষা মোটামুটি ধরে রাখো আগামী 2 থেকে 3 মাস এর মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে হতে চলেছে। তো সবাই ভালো করে প্রিপারেশান নাও, এবং ম্যাথ এবং জিআইয়ের উপরে ভালো করে জোর দাও। আশা করব সবাই সিলেক্ট হবে, এবং আমার পরের ক্লাসগুলো দেখো। তোমাদের জন্য 2013 থেকে 2024 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার কোশ্চেন আনসার নিয়ে আমি আলোচনা করব, এবং যদি কোনো কোশ্চেন এ অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পার্ট 2-তে। এটা পার্ট 1, পার্ট 2-তে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ, জয় ভারত।